OMG, সো কিছুদিন আগে আমি কমিউনিটি পোস্টে আমার ইনস্টা আইডিটা তোমাদের দিয়েছিলাম। সো সেখান থেকে অনেকেই আমাকে মেসেজ করেছো। আমি সম্ভবত সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, অ্যান্ড যদি কেউ মিস হয়ে থাকো তার জন্য আই এম সো সরি। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তাড়াতাড়ি গিয়ে ওখানে ফলো করে দাও। আর আমার ইনস্টা লিংক আমার আগের পোস্টগুলোকে চেক করলে পেয়ে যাবে। আর স্টোরি সম্বন্ধে কিছু কথা, অনেকেই বলছো স্টোরিটাকে অনেকটা টানা হচ্ছে, এক্সপ্লেনেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে। সো তাদের উদ্দেশ্যে আমি এইটা বলতে চাই, গল্পটা এইভাবেই লেখা হয়েছে। তবে তোমরা যদি চাও আমি ছোট করে এক্সপ্লেনেশন করে দিতে পারি, তবে এতে করে গল্পের মাধুর্যটাই নষ্ট হয়। সো তোমরা ধৈর্য হারিও না, গল্প কন্টিনিউ দেখতে থাকো। আর আমি যথেষ্ট চেষ্টা করছি গল্পের পার্টগুলো একটু বড় করে দেওয়ার জন্য, যাতে তোমরা বোর না ফিল করো। তার সত্ত্বেও অনেকের কমপ্লেন গল্প অনেক ছোট হয়ে যাচ্ছে, বাট নেভার মাইন্ড। অনেকের আবার তেল ক্যারেক্টারটা বোর লাগছে, বাট হোল্ড অন গাইস, গল্পের প্রোগ্রেসের সাথে সাথে তোমরা সবটাই বুঝতে পারবে। সো নো মোর বাকওয়াস, চলো লেটস স্টার্ট দি ভিডিও। আরে দাঁড়াও, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, তোমরা অনেকেই আমার নাম জানতে চেয়েছো। সো আমার নাম দিব্যা, আর এটা ছাড়া আমার আরো দুটো চ্যানেল আছে, তোমরা চাইলে সেগুলোকেও সাবস্ক্রাইব করে দিতে পারো। আর চ্যানেলের লিংক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ये জিপ क्यों लप कर दे रहा है? सो या फाइनली চলো লেটস স্টার্ট দি ভিডিও। সুগার গলা ফাটে চিৎকার দেওয়ার পর তার অবস্থা বিমূঢ়। সে চোখের পলকও ফেলতে পারল না। তখন কি থেকে কি হলো কিছুতেই আন্দাজ করার অবস্থাতে ছিল না। শুধু ফ্লোরের উপর তরতর করে ছড়িয়ে পড়া রক্তের দিকে তাকিয়ে রইল। কানের মধ্যে পিছন থেকে সকলের হই হই রই রই চিৎকারে, কথা বল, ওখানে কি হয়েছে সুগা, কি হয়েছে সুগা? শুনতে পাচ্ছিল, কিন্তু স্তম্ভিত মনে কিছুতেই জবাব দেওয়ার মতো স্থিতিতে ছিল না সে। পিছন থেকে সবাই ততক্ষণে হুড়মুড়িয়ে ছুটে আসলো রুমে। এরপর সব যেন শান্ত, চুপচাপ, নিঃশব্দ। যে হই হুল্লোড়টা রাত 3:23 দিকে বাড়ি মাতে উঠেছিল, সেটা ন্যূনতম শব্দ এখন আর অবশিষ্ট নেই। আবছা অন্ধকারে ডুবো ডুবো রুমটা এখন সাদা লাইটের আলোয় ফকফকা দেখা যাচ্ছে। স্টাডি টেবিলটার মধ্যখানটা হাঁ করা মুখের মতো ফাঁকা। কাঁচের যে মোটা আস্তরণটা টেবিলের 4 পায়ের উপর দাম্ভিকতার সাথে সেঁটেছিল, সেটা এখন বিধ্বস্ত হয়ে ফ্লোরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিটা কাঁচের টুকরোর সাথে রক্তের ছিটে ফোটা কামড় দিয়ে লেগে আছে। সাদা টাইলসের উপর ঘন তরল রক্ত। সুগা সবার আগে স্তম্ভিত ফিরে পেয়ে রুমের ডান দিকে নজর ঘোরালো। ফ্লোরে বসে জড়সড় অবস্থায় বিছানায় মুখ গুজে ভয়ে কাতর প্রাণটা রীতিমতো ফোঁপাচ্ছে। অন্যদিকে বিছানায় বসে ফ্লোরের দিকে তাকিয়ে আছে শক্ত কাঠিন্য মুখটা। থরথর করে সমস্ত শরীরের রাগে তপ্ত জ্বরে কাঁপছে তার। বাদামি শার্টের স্লিভ দুটো একটানে কনুয়ে তোলা হয়েছে। কনুয়ে আজ স্লিভ দুটো ভাঁজ করা নেই, স্পষ্টই দেখা যাচ্ছে হাতের চামড়াটা লম্বাটে হয়ে ফালি ফালি হয়ে গেছে। টল টল করে রক্ত বের হয়ে আসছে সেখান থেকে। অথচ মানুষটা নির্বিকার ভঙ্গিতে এমনভাবে বসে আছে যেন হাতে কোনো পীড়াই নেই। জিন চোখে মুখে যেন অন্ধকার দেখলো কিছুক্ষণ। মনে হচ্ছিল যেন গভীর রাতে কোনো দুঃস্বপ্ন দেখছে সে। মাথাটা চক্কর দিয়ে উঠলে শরীরটা নিতে পড়ে ওনার। সাথে সাথে পাশ থেকে কাকিমা বলে চিৎকার দিতেই জিনকে 2 হাতে ধরে ফেলে ইয়নু। জিনের মাথাটা এক হাত দিয়ে ধরে তার বুকে আগলে ধরে, অন্য হাত দিয়ে জিনের মাথায় হাত বুলে দিতে থাকে। রানী যেন হতবুদ্ধির মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লিসা শান্ত দৃঢ় দৃষ্টি কেবল গম্ভীর রূপ ধারণকারী আহত মানুষটার উপর স্থির। আর মুখে বাক্য ফুরিয়ে হতভম্ব অবস্থা। যিশু কোনো চিন্তা শক্তিতে নেই। সুবিন শুধু ভয় পাচ্ছিল জাঙ্কুকের চেহারা দেখে। জনু কাট কাট দৃষ্টিতে যেন কথা বলার অবস্থায় গুলিয়ে ফেলেছে। সুগা পুরো পরিস্থিতিটা ঠান্ডা করার জন্য শীতল মস্তিষ্কের সাথে সামাল দিল। জাঙ্কুকের দিকে পাঠিয়ে দিল সুবিন আর ইয়নুকে। এরপর তের দিকে চোখের ইশারায় পাঠিয়ে দিল আইরিন, আয়ু আর যিশুকে। 2 দলের প্রত্যেকের সম্মতি সূচকে একবার মাথা নাড়িয়ে ইশারায় বুঝিয়ে দিল
এরপর দুই দল বিভক্ত হয়ে দুই দিকে গিয়ে পরিস্থিতি সামলাবার চেষ্টায় লাগলো। সুগা ঠান্ডা মাথায় রানী এবং লিসা জিন সহ সবাইকে যার যার রুমে পাঠিয়ে দিল। এই মুহূর্তে সবকিছু গুছিয়ে আনার প্রয়োজন আছে। কি হয়েছে সেটা ঠান্ডাভাবে জিজ্ঞেস করা উচিত হবে। আয়ু ফ্লোরে ঝুঁকে থেকে ওঠার জন্য তোষামতি করতে লাগলো। আয়ু ফ্লোরের উপর দুই হাঁটু বসে বিছানা থেকে তের মাথাটা তুলল। আঁচড়ানো চুলগুলো তখন এলোমেলো হয়ে তের মুখ ঢেকে দিয়েছিল। যিশু পিছন থেকে তের চুলগুলো আঁটো করে উঁচু করে খোপা পাকিয়ে দেয়। আইরিন নিজের স্লিপার ট্রাউজারের পকেট থেকে টিস্যু বের করে তের ভেজা মুখটা মুছিয়ে দেয়। আয়ু ওর গালে কপালে মাথা বরাবর নরম করে হাত বুলিয়ে দেয়। একটু কান্না থামিয়ে শান্ত হতে অনুনয় করে। আইরিন ওই সময় তের হাত পা ও শরীরের উপর ক্ষত জায়গার সন্ধান করেছিল, কিন্তু যতদূর বুঝলো এই ধ্বংসাত্মক অবস্থায় তের শরীরে নখ পরিমাণ আঁচড় লাগেনি। একদিকে মনটা শান্ত হলেও সান্ত্বনার স্বাদটাও নিতে পারল না আইরিন। মাথাটা ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকালো। জাঙ্কুকের বাদামি শার্টের পিঠটা দেখা যাচ্ছে। দুটো হাত বিছানার দুই পাশে শক্তভাবে রেখে কঠোরভাবে ফ্লোরের দিকে মাথা ঝুঁকে রেখেছে। যেই হাত দুটো দিয়ে বিছানায় ভর রেখেছিল ওই জায়গায় কল কল করে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে চাদরটা ভিজে যাচ্ছে। তের উপর সহসা মনোযোগ সটকে গেল আইরিনের। সে চুপচাপ উঠে দাঁড়াতেই ধীর পায়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুকের কিঞ্চিত নত মাথায় হাত রাখলো। চুলের চামড়ায় আঙুল বসিয়ে বুলিয়ে দিতেই মুখ তুলে তাকালো জাঙ্কুক। দৃষ্টিটা একদম আইরিনের উপরে পড়লে ভিতরের শক্ত ভাবটা একটুখানি শ্বাস করলো। নাক দিয়ে সশব্দে নিঃশ্বাস ছাড়তেই মাথাটা নামাতে নামাতে বলল, রুমে যা, ঘুমিয়ে পড়, টেনশন করিস না। আইরিন কথা শুনলো না, উল্টে ভাইয়ের মুখটা দুই হাতে উপরে তুলে উদাস দৃষ্টিতে করুণ করে বলল, তুমি এরকমটা কেন করলে ভাইয়া? আইরিনের প্রশ্নে সবাই যেন মুখ তুলে তার দিকে তাকালো। কয়েক জোড়া বিমর্ষ চাহনি তাদের দিকে নিবদ্ধ হলেও অশ্রু জোড়া চোখ দুটো একেবারের জন্যও তার দিকে তাকালো না। আইরিন গাল দুটো ছেড়ে দিয়ে সুগার সাথেই ফ্লোরে আসন পেতে বসলো। সুগা জাঙ্কুকের পায়ে কাটা ছেঁড়া জায়গাগুলো ড্রেসিং করার কাজ চালাচ্ছে। এক পলকের জন্য ওর দিকে তাকিয়ে ফের ওর কাজে মনোযোগ দেয়। আইরিনও যখন জাঙ্কুকের হাত টেনে ড্রেসিং শুরু করলো তখন বাধা দিতে গিয়ে জাঙ্কুক বিরক্তি সুরে বলল, তোরা দুটো শুরুটা কি করলি? কি জন্য এখানে বসে আছিস? আমার এসব কাহিনী সহ্য হচ্ছে না, আমাকে একটু একা থাকতে দে। মাথাটা একটু ঠান্ডা করি, চলে যা রুম থেকে। রুমে এখন কাউকে চাই না। আইরিন আর সুগা দুজনেই মুখ তুলে জাঙ্কুকের দিকে দেখলো। দেখা শেষ করে না শোনার ভঙ্গিতে এক মনে কাজ করতে লাগলো। জাঙ্কুক জানে এদের হাজার বললেও এখন এখান থেকে ড্রেসিং সম্পন্ন না করে এক পাও নড়বে না। তার মধ্যে মাথাটা এত টনটন করছে, সম্ভবত অতিমাত্রায় ফ্রাস্ট্রেশন থেকে আবার নার্ভসগুলো উত্তেজিত হয়ে উঠেছে। জাঙ্কুক যখন তের মুখ থেকে চরিত্রহীন শব্দটা শুনে তখনও রাগের উত্তপ্ত পিণ্ডটা ফুলে ফেঁপে ওঠেনি, কিন্তু যখন ভোগ বস্তু শব্দটা শোনে তখন রাগটা ভস্ম হয়ে ভয়াবহ আকারে উদ্গীরণ হয়ে যায়। দামাল মুঠোর এক আঘাতে স্টাডি টেবিলের কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যায়। বাঁ হাতের মুঠো জুড়ে তখন অথই রক্তের শ্রাবণ। তে চিৎকার দিয়ে যে নিজের ভয়গুলো জানান দেবে তার আগেই পরপর কয়েকটা তাণ্ডব জাঙ্কুক দেখিয়ে ফেলে। তার বাঁ হাতটা কাঁচের হিংস্র খোঁচায় বহু জায়গায় ক্ষত বিক্ষত হয়ে তরতাজা রক্ত বেরোতে থাকে। পাষাণের মতোই রুমের ভিতরে যাবতীয় জিনিসপত্র ভাঙার মতলবে ছিল জাঙ্কুক, কিন্তু বিছানার কোনায় কুটিসুটি পাকানো ভয়ার্ত মূর্তির দিকে দৃষ্টি পড়তেই তার হাতের ফুলদানিটা শূন্য থেকে নিচে নামিয়ে ফেলে। চুপচাপ বিছানায় এসে ধপ করে বসে পড়ে। শেষমেশ থেকে ছাদের রুমে ফিরিয়ে আনলো আয়ু। শব্দহীন অবস্থার মতো শান্ত হয়ে গেছে তে। চোখ থেকে জল পড়ছিল ঠিকই, কিন্তু ফুঁপিয়ে কান্নাটা থেমে গিয়ে আপনি শান্ত হয়ে গেছে। বালিশে শুইয়ে দিয়ে গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো ওর। আয়ু ডান পাশে বসেছিল, যিশু অন্য পাশে। আইরিন তখনও ফিরে আসেনি। আয়ু কপালে শান্ত সূচকে হাত ছুঁয়ে দিতেই নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, মনটা হালকা করো ভাবি, কি হয়েছে আমাদের খুলে বলো, না বললে কি করে বুঝবো বলো?
তেজ চোখ বন্ধ করা অবস্থায় ঠোঁট দুটো মুখের ভিতরে পড়ে নিলে শুষ্ক ঠোঁটে জিভ ছুঁয়ে ধাতস্থ কণ্ঠে বলল, লিসা, লিসা কেন তাকে চরিত্রহীন ডাকে এটাই জিজ্ঞেস করেছিলাম। আর কেন তার পিঠে? ঠোঁট কুঁচকে টুকরে কেঁদে উঠল তে। মুখটা হাতের তালুতে ঢেকে নিলে একটু আগের চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠতে থাকে। আয়ু দ্রুত তের উপর শান্ত হওয়ার ভঙ্গিতে ইঙ্গিত দিলেও যিশুর সাথেও চোখাচোখের দৃষ্টিতে আলাপ বিনিময় করল। যিশু যেন ভয়ের তথস্থ। প্রশ্ন পর্ব পুরো শেষ না হলেও বাকি ঘটনা কি হতে পারে সেটা ইতিমধ্যে দুজনের মাথায় ঢুকে গেছে। রাত তখন 4টার ঘরে ছুঁই ছুঁই। ফ্যান না চলার জন্য ঘড়ির টিকটিক শব্দটা বিদঘুটে রাখছে। বাইরের সাথে যেন পাল্লা দিয়ে ভিতরের অবস্থাও থমথমে। আয়ু ড্রিম লাইটের আলোয় রেডিয়াম ধাতুর চলচল করা ঘড়িটার দিকে তাকালো। বুকটা কেমন ধরাস ধরাস করছে ওর। অজানা ভয়, অনিশ্চয়তা, আতঙ্ক, বিপন্ন পরিস্থিতি নিয়ে সত্যি বুকের ভিতরে তুফান খেলে যাচ্ছে। যে কঠিন কথাগুলো বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেগুলো একটার পর একটা সাজিয়ে হালকা গলায় কেশে নিল সে। কাশির শব্দ শুনে সচকিত হলো যিশু। বড় বোন আয়ু নিশ্চয়ই অতীতের বন্ধ দরজা খুলে ফেলেছে। এখন কিছুক্ষণের ভিতরেই আসল ঘটনা ব্যক্ত করবে। তে এখনো ঘুমায়নি, চোখ এমনি এমনি বন্ধ করা ছিল। আয়ু আর এক দফা অক্সিজেন টেনে নিয়ে সাহসের সাথে শক্ত হয়ে তের কপাল থেকে হাত সরিয়ে ওর পেটের উপর থেকে ডান হাতটা তুলল আয়ু। তে চোখ খুলে তাকাতেই আয়ু নিজের হাত দুটোর ভিতর তের হাতটা আবদ্ধ করলো। হালকা গলায় বলতে শুরু করলো, আমি তোমায় সব বলবো ভাবি, সব গোড়া থেকে বুঝিয়ে বলবো। তুমি একটু শান্ত হও, অযথা চিন্তা করে ভাইয়াকে কষ্ট দিও না। ও মানুষটা তোমায় খুব ভালোবাসে। তুমি তাকে নিয়ে ভুল সময়ে ভুল প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছো। এসব নিয়ে তোমাকে দোষ দিতে পারে না, কিন্তু ভাইয়াও অসময়ে এসব কথা শুনে স্বাভাবিক থাকতে পারে না। ওগুলো একদম অযৌক্তিক, মিথ্যা আর ভিত্তিহীন কথা ছিল। ভাইয়া মোটেও আজকের মতো রাগী ছিল না। কোনোদিন আমরা মনেও করতে পারি না ভাইয়া কখনো আমাদের সাথে যখনও রাগ দেখিয়েছিল কিনা। খুব ছোট থেকেই লিসার এই বাড়িতে যাতায়াত। রানী, মামি, লিসা ওনারা এই পরিবারের সদস্যের মতোই থাকতো। পড়াশোনার জন্য ভাইয়া তখন অন্য শহরে থাকতো। যখন ফুপু ছুটিতে বাসায় আসতেন তখন ভাইয়াকে কোনোভাবে আটকে রাখা যেত না। ভাইয়া যখন যখন ছুটিতে বাড়ি আসতো তখন থেকেই হয়তো ওই লিসার মন নরম হতে থাকে। আমরা কেউ বিষয়টাকে তেমন পাত্তা দিইনি, কারণ মনে হতো ওটা বয়সের ঝোঁক। ধীরে ধীরে বুঝতে শিখলে সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার ইচ্ছা ছিল জিন ফুপু যেই মেয়েকে চুজ করবে সে তাকে বিয়ে করবে। সে কোনো প্রেম ঘটিত ব্যাপারে জড়াবে না। এই একটা কথার উপর ভাইয়া যেন বাঘের মতো অটল ছিল। কোনো মেয়ে তাকে এই কথা থেকে এক চুলও নাড়াতে পারেনি। লিসা যে অসুন্দর তা কোনোদিনও বলবো না, কিন্তু অশালীন পোশাক আর উগ্র চিন্তাভাবনার জন্য আমরা কেউই ওকে পছন্দ করতাম না। ভাইয়া সহ আমরা সবাই আপনের চেয়েও আপনের মতো থেকেছি। কেউ আমাদের দেখলে বলতে পারতো না যে কাজিন নাকি বন্ধু বান্ধব। সুবিন, সুগা আর ইয়নু ভাইয়া ওরা তো আমাদের সাথে শৈশব কাটিয়েছে। যদিও তারা তো আমাদের কাজিনদের মধ্যে পড়ে না, তারা ভাইয়ার ছোটবেলার বন্ধু। লিসা তখন প্রাইভেট ভার্সিটিতে পড়ে। ওই সময় নেভি থেকে ভাইয়ার জয়েন্টের অ্যাপ্রুভাল এসে যায়। কিছুদিনের মধ্যেই সব রেডি করে ট্রেনিংয়ের জন্য বিদায় নেয় ভাইয়া। প্রায় 6 মাসের বেশি সময় সে ট্রেনিং সেন্টারেই ছিল। একদিন জিন ফুপুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। উনি তো আগে থেকে অসুস্থ ছিলেন, তার উপর একদিন বুকের শ্বাস আটকে ওঠে। সবাই পাগলের মতো এক গাদা টেনশন নিয়ে হসপিটালের দিকে দৌড় দেয়। কিন্তু সেই টেনশনের ভিতর মস্ত বড় ভুল করি আমরা কেউ জানতাম না সারপ্রাইজ হিসেবে ভাইয়া সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরবে। এটা আমাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। ভাইয়া কাঁধে ব্যাগ ঝুলিয়ে জার্নি ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়িতে ফিরল, কিন্তু তখন বাড়ির অবস্থা শুনশান ছিল। ওই দিন শুধু কাজের বুয়া খালারাই বাড়িতে ছিল। তারা ভাইয়ার আগমন দেখে ফুপুর কথা ফট করে জানিয়ে দেয়নি। এদিকে ভাইয়া নিজের রুমে যায়, গোসল করে পোশাক পাল্টে হালকা মতো খেয়েও নেয়। তখনও তারা কেউ ব্যাপারটা খুলে ভাইয়াকে বলতে পারেনি। ভাইয়ার যে লম্বা দিনের ধকল শেষে বিশ্রামের প্রয়োজন সেটা তারা বুঝতো। ভেবেছিল রাতে চুপ করে লিসার আগমনের কথাটাও এই ফাঁকে বলে দেবে। এরই মধ্যে লিসা তখন টানা কথাটা বলতে গিয়ে কিছুটা হাঁপিয়ে ওঠে আয়ু।
নির্ঘুম রাতের সাথে ফ্লাইটের ক্লান্তিটা এখনো যেন ঘুচেনি। তে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর কি হয়েছে সেটার জন্য বুকের মধ্যে ধকধক করছে। আয়ু ঢোক গেলে গলা ভিজিয়ে আবারও তের দিকে তাকালো। প্রচন্ড ভয় হচ্ছে, প্রচন্ড। যদি তে 19-20 বুঝে নেয় তখন? আয়ুকে হঠাৎ থামতে দেখে তে নিজেই উৎকণ্ঠা সুরে বলে উঠল, বলুন না আয়ু আপু, এরপর কি হয়েছিল? আমি শুনতে চাই, এরপর কি হয়েছে? ওই খালি বাড়িতে 3টা মানুষই তো ছিল, উনি তো একা ওখানে ছিলেন না। বলুন না, এরপর কি ঘটনা ঘটেছিল? আয়ু নড়ে চড়ে চেষ্টা নত করলো। শান্ত গলায় বলতে বলতে ক্রমশ উত্তেজিত হতে লাগলো তার কণ্ঠ। যেন পুরনো রাগের ভয়ানক জেদটা শরীরের উপর আবারও জেঁকে ধরেছে। ওই নষ্টা মেয়ে কোথা থেকে এসে ভাইয়ার রুমে ঢুকে দরজা আটকে দেয়। ভাইয়ার সাথে যে কেমন বেহায়াপনা করতে চেয়েছে সেটা মুখেও আনতে লজ্জা করে। কিছু জিনিস নিজের করে না পেলে তার প্রতি অদ্যম আকর্ষণ জাগে। মূলত লিসার এটাই হয়েছিল। বারবার রিজেকশনের পর নেশাও করতো এই মেয়ে, এমনকি ড্রাগও অ্যাডিক্টেড ছিল। যেই প্রাইভেট ভার্সিটিতে পড়তো ওইখানকার একদল ওর খাস বন্ধু ছিল। সবগুলো শয়তান ছিল, জাস্ট শয়তান। লিসা আর ভাইয়ার মধ্যে কেমন ধস্তাধস্তি হয় কেউ জানে না, কিন্তু ওর অবস্থা আর ভাইয়ার হাল দেখে কাজের বুয়ারা বলেছিল ভাইয়া নাকি ওকে ইচ্ছা মতো মেরেছে। এদিকে অন্য একজন বলে ভাইয়া নাকি তার লালসা মেটাতে গিয়ে ওকে রেপ। তুমি বলো, আমার ভাইয়াকে দেখার পর কোনো মেয়েকে তাকে ফিরে দিতে পারে? আমার কথাগুলোকে অহংকার ভেবো না ভাবি। আমার ক্লাসমেটরা পর্যন্ত আমাদের জয়েন্ট ফটো দেখলে জাঙ্কুক ভাইয়ের উপর ক্রাশ খেত, এমনকি তাকে লেটারও দিত। যেখানে ভাইয়া তুড়ি বাজলে সুন্দরী মেয়েদের আনাগোনা চলতো, সেখানে ওর মতো নষ্টের দিকে কোন দুঃখে তাকাতে যাবে? এরপর যখন থেমে যা আয়ু, ভাবিকে ঘুমাতে দে, কাল আমাদের লম্বা জার্নি, মনে আছে তো? রেস্ট করতে দে। দরজার দিকে একসঙ্গে 3 জনের দৃষ্টি চলে গেল। সুগার চিন্তিত মুখটা এখন পরিশ্রান্ত মলিন আকার ধারণ করেছে। হয়তো জাঙ্কুকের মুখ থেকে সেও আসল ঘটনা শুনে ফেলেছে। আয়ু আশ্চর্য হয়ে কপাল কুঁচকে বিছানা থেকে নামতে নামতে বলল, কাল যাবে মানে? ভাইয়ার অবস্থা কি ভালো আছে? সে তো ভুলেও ড্রাইভার নেবে না, কাউকে সে জিপও চালাতে দেবে না। তাহলে চালাবেটা কে? কিছুতেই যাব না আমি, ট্যুরে যাওয়া বাতিল। আর ওই কাল নাগিনীর সাথে তো কোনো মতেই যাব না। সুগা কিছুটা বিরক্ত হয়ে বুকের কাছে 2 হাত ভাঁজ করলো। মলিন দৃষ্টি পাল্টে আক্রোশের ভঙ্গিতে সরল কণ্ঠে বলল, এইসব কথার ভেলকি ওর কানে গেলে এক্ষুনি উঠে এসে চড় মারবে। দৃষ্টিটা তখন আয়ুর উপর থেকে সরিয়ে আয়ুর পিছনে ছুড়ল সুগা। যোগ্য মতো জায়গায় দৃষ্টি স্থির রেখে কমকমে সুরে বলল, ওর রাগ এখনো কমেনি, কমার মতো ঘটনাও ঘটেনি। হয়তো এখন সবকিছু ঠিক করার চিন্তায় আছে, নাহলে এইসব ট্যুর ফুর ফেলে কখন লাগেজ উঠিয়ে বিদায় দিত। আয়ু প্রসঙ্গটা না বুঝে সুগার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সুগার স্থির দৃষ্টিটা লক্ষ্য করে সে পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল তে অবসন্ন দৃষ্টিতে সুগার দিকেই তাকিয়ে আছে। আয়ু মাথাটা দ্রুত ঘুরিয়ে সুগার দিকে অপ্রসন্ন কণ্ঠে বলল, মানে? সুগা একই তেজে তেজ থেকে দৃষ্টি সরিয়ে আয়ুর পানে তাকালো। হাত দুটো স্বাভাবিক করে বলে উঠল, রেস্ট করতে দেখুন, কথা বলিস না, একটু পরেই বেরোতে হবে। পারলে ভাবিকে ব্যাগটা রেডি করতে সাহায্য করিস। আর এটা অর্থপূর্ণ কথাটুকু ওখানে আটকে রেখে রুমের বাইরে গেল সুগা। আয়ু কিছুই বুঝতে না পেরে তার পিছনে চেঁচিয়ে বলে উঠল, সুগা ভাইয়া কোথায় যাচ্ছ? সুগা হনহন করে যেভাবে বেরোলো তার বদৌলতে ঘ্যাজ ঘ্যাজ শব্দ করে রুমের ভিতরে ঢুকলো। তার ডান পা বরাবর পিছু পিছু বড় একটা কালো লাগেজও এসে উপস্থিত হলো। সুগা হ্যান্ডেলটা ধরে আধ হেলানো লাগেজটা সোজা করে রাখলো। লাগেজটা ছেড়ে দিতেই তথস্থ সুরে বলল, এয়ারপোর্টের গোলমালের জন্য এটা ফ্লাইটেই আটকে গিয়েছিল, এটা আমাকে দিতে বলেছিল, এই জন্যই দিয়ে গেলাম। আয়ু, জিসু, তোরা চলে যা, ভাবিকে ঘুমাতে দে। সুগার কথায় 2 বোনে সেখান থেকে চলে আসলো। আসার আগে থেকে ভালো করে বুঝিয়ে দিল কিছু দরকার হলে সাথে সাথে তাদেরকে ডাক দিতে। তে কম্বল সরিয়ে শোয়া থেকে উঠে বসলো। মাথাটা 2 হাতে চেপে কিছুক্ষণ গভীরভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিল। শরীরটা খুব শক্তিহীন লাগছে, মাথাটাও ভনভন করছে। শেষ রাতের সময় চলছে এখন। এই উছিলায় রুমে ঢুকছে হিম জাগানো বাতাস। ঠান্ডা বাতাসটা গায়ে যেন খোঁচার মতো ঠেকছে, ভালোই শীত লাগিয়ে দিচ্ছে।
দিয়ে খোলা দরজাটা বন্ধ করার জন্য ফ্লোরের ওপর 2 পা ফেললো। হাত ভর দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দরজার স্লাইডিং ডোরটা টেনে টেবিল থেকে 1 গ্লাস জল খেয়ে নিল। অনেক চিন্তা ভাবনার পর, অনেক যুক্তি মেলানোর পর সিদ্ধান্ত নিল লাগেজটা খুলে দেখা উচিত। লাগেজের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিল তে। সেটা নম্রভাবে ছেড়ে দিয়ে হাত দুটো এগিয়ে লাগেজটার হ্যান্ডেল আঁকড়ে বিছানার কাছে টেনে আনলো। বিছানায় তুলতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে গেল। লাগেজটা প্রচুর ভারী। আচ্ছা, এটার মধ্যে কি রাগ ভরে ভরে পাঠিয়ে দিয়েছে, নাকি রাগের সাথে ওই কাজের গুঁড়োগুলো ভর্তি করে পাঠিয়েছে? তে সরু আঙুলগুলো লাগেজের চকচকে দেহর ওপর রাখলো। ঠান্ডা শক্ত লাগেজটা ছুঁতেই কেমন এক ঘোর আবেশে প্রসন্ন হয়ে বন্ধ হয়ে গেল ব্যথা ক্লিষ্ট চোখ দুটো। চোখের সামনে অন্ধকার, একদম খুটখুটে অন্ধকার ছেয়ে গেল। সেখানে কোনো আলো দেখতে পেল না তে। এরপর সকল অন্ধকার ধূলিসাৎ করে ভোরের আলো ফুটে উঠল। সেই পুরনো কথা, সেই পুরনো দিনগুলো মনে পড়ল তখন। হাসি হাসি চোখে বাঁকা হাসিতে তাকিয়ে আছে জাংকুক। চোখের মনে জুড়ে এক হাসি হাসি চোখ দুটোর চাউনিটা মিলে আছে। হঠাৎ মুখটা ধীরভাবে এগিয়ে ফিসফিস আওয়াজ এসে বলে উঠল, অজ্ঞাত পরিচয় আমার। অচেনা ছিলাম একদিন, দিক বিদিক জানত মানুষ। তুমি আমি কেউ নই। সময় যেন ছল কাটালো, ধরিয়ে দিল সবই। সেই তোমার ভালোবাসায় ডুব দিলাম আমি। চোখ খুললতে সিলভার চেনটা ধরে এক টানে বাম থেকে ডানে ঘুরিয়ে আনলো। লাগেজের উপর পাটের অংশটা 2 হাতে ধরে আস্তে করে উপরে ওঠাতে লাগলো তে। লাগেজটা ধীরে ধীরে খুলে যেতে নির্লিপ্ত চাউনিতে থমকে গেল সে। চিরকুটের মতো 4 কোণা হলুদ কাগজটা সবার আগে দৃষ্টি কেড়ে নিল ওর। সেখানে সুবিন্যস্ত শব্দে নীল কালিতে লেখা ছিল, আমার ভাগ্যবতী বউ, আমার চিরসঙ্গিনী, আমার তে রানী, তোমাকে এই 18 সালের ভালোবাসা। শোকাহত বাড়ির মতো নিস্তব্ধ ছিল 10টা নাগাদ। মাঝরাতে সেই ভয়াবহ ঘটনার পর ভোর রাতে কেউই ঘুমাতে পারেনি। সকালের আলোটা ছড়িয়ে পড়লে তখন এসে যেন ঘুম ঘুম ভাব হলো, কিন্তু ঘুমকে পাত্তা দেওয়ার মতো অবস্থায় ছিল না কেউই। বিছানায় এপাশ ওপাশ করতেই ফোনের বিপ আওয়াজে চমকে উঠল সুগারা। এরপর সবকটা মাথা ফোনের উপর চোখ বোলাতেই সব ফেলে হুড়মুড়িয়ে উঠল। একসঙ্গে নিজ নিজ রুমের ওয়াশরুমে ছুট লাগালো তারা। দ্রুত নিজেদের ফ্রেশ করে বাড়ির ঠিক বাগান সাইডটায় জড়ো হলো। সূর্যহীন আকাশটা শীতের আবরণে ঘুমিয়ে আছে। কুয়াশাচ্ছন্নে আবৃত হয়ে আছে চারপাশ। বাড়ির সদর দরজা পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাঁক নিল সবাই। যার যার হুডির পকেটে সবারই হাত গোঁজা। মাথায় কেউ হুডি টেনেছে, কেউ পেঁচিয়েছে মাফলার। নিশির জমা ঘাসের উপর পা ফেলে নির্দিষ্ট গন্তব্যের দিকে এক এক করে জড়ো হলো তারা। মুখে কারোর রানী, নিঃশ্বাসের সাথে সাথে নাক দিয়ে ধোঁয়ার মতো বের হচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় নাক দিয়ে ধোঁয়ায় বের হচ্ছে। কনকনে শীতে সকালে দেওয়ালহীন পাকাপোক্ত কটেজটার সামনে এলো সবাই। এটা জাংকুক নিজের জন্য বানিয়েছে। গোলাকার কটেজটা সুউচ্চ হলেও চতুর্দিকে দেওয়াল নেই। কটেজে ঢোকার জন্য একপাশে 3টে সিঁড়ি দেওয়া আছে। কেউ সিঁড়ি দিয়ে শালীনভাবে উঠতে পারে, আবার কেউ গাছ থেকে পা বাড়িয়ে এমনিতেই কটেজে ঢুকে পড়ে। মেয়ের দল যেহেতু কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে, তাই আয়ু, আইরিন, জিসু ওরা সিঁড়ি দিয়ে উঠলো, আর বাকিরা নিজেদের মতো পা উঁচু করে কটেজে ঢুকে পড়লো। গোলাকার একটা মস্ত টেবিল বেছানো সেখানে। টেবিলের চারিদিকে 12টার মতো চেয়ার সাজানো। ফাঁকা চেয়ারগুলোতে নিজেদের আসন অধিকার করে বসলো সবাই। এরপর প্রথম প্রশ্নটা সুবিন শান্ত গলায় বলে উঠল, মামু, এই সকাল সকাল তলবের জন্য ডাকলা কেন? এক্সক্লুসিভ কিছু হয়েছে? কথা বলার জন্য গলাটা একটু কেশে শীতের রুক্ষতা কাটালো সুগা। হাত দুটো টেবিলের উপর মুঠোবন্দি করে রাখতেই গম্ভীর সুরে বলে উঠল, জাংকুক এবার গোপন কিছু করছে গাইস, আমি ধরতে পেরেছি। কাল রাতে যে রাগটা দেখালো সেটা সেফ একপাক্ষিক জেদ ছিল না। ওর আচরণগুলো আমার সেন্সে অন্য কিছু ডিটেক্ট করছে। প্রথমত, ও কখনোই 4 মাসের ছুটিতে ঢাকায় ফেরে না। দ্বিতীয়ত, লিসার ব্যাপারটায় ওভাবে রিয়াক্ট করে হই হুল্লোড় দেখাবে, এটা কি আদৌ সম্ভব? থেকে কোনো ক্ষতি করেনি জানি, এটা যে করবে না সেটাও শিওর ছিলাম। তৃতীয়ত,
যেটা খটকা লেগেছিল সেটা হলো তাড়াহুড়ো। এই তাড়াহুড়োটা আগে কখনো ওর মধ্যে দেখিনি। ও নেভির কোন পদের কর্মকর্তা এটা আর নতুন করে বললাম না। ওর মাইন্ড, ফিটনেস সব কিছুই এক্সট্রিম লেভেলের ডিটারমাইন্ড। তার উপর ও যেই ফিল্ড থেকে বিলং করে সেখানে তিল পরিমাণ দয়া দেখানোর শিক্ষা সে পায়নি। ও কেন তাড়াহুড়োটা করছে বুঝতে পারছিস কেউ? পালাক্রমে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো ওরা। সুগারের দৃষ্টি এখনো পূর্বের মতোই কঠোর। জনু বলে উঠল, ভাইয়াকে কিছু নিয়ে ভয় আছে? তৎক্ষণাৎ চকিত ভঙ্গিতে জনুর দিকে তাকালো সবাই। এমন অবস্থা দেখে জনু যেন ভীষণ খেয়ে খুব খুব করে কেসে উঠল। সুগারের দৃষ্টি শুধু কঠিনের মতো শক্ত হয়ে রইল। গলার স্বর আগের চেয়েও গম্ভীর করে বলল, আমার মন বলছে ও গোপন মিশনে জড়িয়ে আছে। ও চাইছে আমরা এই শহর থেকে দূরে থাকি। আমরা এখানে না থাকলেই ওর টেনশন কম থাকবে। সেখানে কোনো প্রবলেম হলে যে কোনো সময় স্পেশাল ফোর্স এসে আমাদের উদ্ধার করতে পারবে। কিন্তু এখানে থাকলে সেই টিম আস্তে আস্তে যা ঘটার সব ঘটে যাবে। ও যে কী নিয়ে টেনশন করছে সেটা আমি রাত থেকে চিন্তা করছি, কিন্তু ধরতে পারছি না। এবার যিশু বলে উঠল, ভাইয়া সে যাই করুক না কেন তাই বলে ভাবির সাথে ওরকম বিহেভ করবে? তে ভাবি যেমনই হোক না কেন, এখানে প্রত্যেকটা মেয়েরই নিজস্ব গণ্ডি থাকে। কেউ খুব তাড়াতাড়ি অন্যের কাছে ইজি হয়ে যায়, কেউ একটু টাইম লাগায়। কিন্তু তাই বলে ভাইয়া এমন আচরণ করবে আমরা তো ভাবতেও। সুগা এমন কথার দরুন চটে গিয়ে রাগী গলায় চিল্লে বলে উঠল, রাখ তোর আচরণ। একটা মানুষ যদি তোর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তুই কি নখ কামড়ে বসে থাকবি? ভাবি কি বোঝে না জাঙ্কুকের ভিতরে কি চলে? ওর মুখের দিকে ঠিকমতো তাকালেও তো বোঝার কথা এখানে ও বিশ্রাম নিতে আসেনি। একটা মানুষের মধ্যে নিম্নতম সহ্য থাকে রে। আমি তো নিজেই ভাবির ন্যাকামো দেখে বিরক্ত হয়ে যাচ্ছি। জাঙ্কুকের মধ্যে কি হয় নাইবা বললাম। সুগার গরম মেজাজ দেখে আর কেউ আগ বাড়ির কথা বলল না, কিন্তু সুবিন ক্ষান্ত রইল না। তেরে এসে যুক্তি ছেড়ে গজগজে সুরে বলে উঠল, শালা মাথায় কাজ করতেছে না। এইসব প্যাচ যে কেমনে সামলাইমু, কেমনে যে ঠিক করমু, রাস্তায় তো চোখে দেখি না। তোরা কিছু ভাবছিস কেউ? সুবিনকে শান্ত করে জনু পাশ থেকে বলে উঠল, আমার মাথায় একটা বুদ্ধি আছে, কিন্তু এটাকে এক্সিকিউট করতে হেল্প লাগবে। আমাদের এখন জিহোকে প্রয়োজন। আমি যে টোপ ফেলতে যাচ্ছি সেটা জায়গা মতো নিশানা পেলেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে। জনুর চোখের ভাষায় যেন দক্ষ বুদ্ধির পরিকল্পনা বোঝাই যাচ্ছে। সবাই কিছুক্ষণ মৌনতার সাথে নীরব থাকলো ঠিকই, পরক্ষণে সবার ঠোঁটে ফুটে উঠল আত্মবিশ্বাসের চিন্তামুক্ত হাসি। স্টাওয়ারের সিলভার নবটা বাঁ দিকে ঘোরাতেই ফোঁটায় ফোঁটায় বর্ষণ শুরু হলো। নবটা মুচড়ে স্পিডটা খানিকটা বাড়িয়ে দিতেই এবার তুমুল আকারে বর্ষণ শুরু হলো। কৃত্রিম বৃষ্টির ফোঁটাগুলো তুষার কোণার মতো ঠান্ডা। ভোরের সকালে বরফের মতো কনকনে ঠান্ডা জলে গা ভেজাচ্ছে জাঙ্কুক। শীত গ্রীষ্ম কোনোটাই তার নিয়ম মাফিক রুটিনকে ছেদ করতে পারে না। টানা 4টা বছর ধরে নিজেকে কঠিন নিয়মে আবদ্ধ করে ফেলেছে সে। শার্টের বোতামগুলো ডান হাতে খুলতে লাগলো জাঙ্কুক, মুখটা শাওয়ারের দিকে উঁচু করে রাখা। প্রতিটা ঠান্ডা তুল্য বিন্দু তার দেহের ভাঁজে ভাঁজে মিশে গিয়ে সিক্ত করতে মত্ত। ঠান্ডা জল যেন তার চোখ দুটোর দেখা পেয়ে আনন্দে উল্লাসিত। ঠোঁট দুটো যেন ঠান্ডার সংস্পর্শ পেয়ে সাথে সাথে রক্তিম হয়ে উঠল। পা হাতে মোটা ব্যান্ডেজ থাকা সত্ত্বেও কোনো তোয়াক্কা করল না জাঙ্কুক। একটানে সেখান দিয়ে শার্ট খুলে আনে সে। কাটা জায়গাটা আবারও যেন জন্ম নিয়ে পিষে উঠল। ব্যথায় শুধু চোখ বন্ধ করে খিঁচুনি দিয়ে ফের স্বাভাবিক হয়ে গেল। চোখ বন্ধ থাকার পরও মনের আন্দাজ মোতাবেক শার্টকে ছুঁড়ে মারল। অমনি জবজবা ভেজা শার্টটা ছোলাট শব্দ করে ভরা বালতিতে গিয়ে পড়ল। দেওয়ালের ডান হাতটা ফেলে মাথাটা নিচু করলো জাঙ্কুক। হাত সহ সমস্ত দেহ যেন চিনচিন করছিল ব্যথায়। মাথাটাও ভীষণ টনটন করছে। চোখ খুলে তাকাতে গেলে ভারী ব্যথা এখন। এটা নির্ঘাত গত রাতের ফলাফল, যার দরুন এখন বেখাপ্পা কায়দায় ফাঁসতে হলো। আজকের মধ্যে সবাইকে শহরের বাইরে পাঠাতে হবে। সবাইকে এখান থেকে নিরাপদে সরিয়ে ফেললে তবেই চিন্তামুক্ত হওয়া সম্ভব। ছুটি নেয়নি, চায়নি, কোনোটাই করেনি জাঙ্কুক। এখানে আসার পিছনে পূর্ব ঘটনার অপারেশনটা কঠিনভাবে জড়িত। নেভির স্পেশাল ফোর্সের তত্ত্বাবধানে প্রায় 2 বছর আগে যেই অপারেশন ঝিল্লিতলার নামে অভিযানটা হয়েছিল সেই ঘটনার চূড়ান্ত পর্ব এবার নিজের হাতে সাজাবে জাঙ্কুক।
রাজধানীর মতো জনবহুল শহরে লুকিয়ে লুকিয়ে অস্ত্রের আনাগোনার ব্যবসা করেছিল একদল গোপন সংগঠন। ভয়াবহ ধ্বংসাশয়ী আক্রমণাত্মক অস্ত্রগুলো তারা বিপুল টাকার বিনিময়ে দেশের যে কোনো প্রান্তে কিছু অযোগ্য ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছিল। সরকার ও জনগণের অগোচরে চলছিল এই বিশাল বড় কারসাজি। কিছু অস্ত্র বিশেষ সুপারিশের ভিত্তিতে সামরিক বাহিনীর জন্য আনা হতো, কিছু অস্ত্র এমনও ছিল যা দেশে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। সেই সব ভয়াবহ নিষিদ্ধ অস্ত্রগুলো নির্দ্বিধায় সকলের চোখে ধুলো দিয়ে পাচার হয়ে যাচ্ছিল। ওইসব বিপজ্জনক অস্ত্রের ব্যাপারে যদি একটা মানুষ তিল পরিমাণ ধারণা পেত, তাহলে তার পায়ের তলায় মাটি খসে যেত। এমনই একটা সংঘবদ্ধ দলকে ধরার জন্য সামরিক বাহিনীর বিশাল দল গিয়েছিল। প্রত্যেকটা দেশেই মূলত নেভাল ফোর্স নামে স্পেশাল ফোর্স রেডি করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় ভারতের মার্কোস, আমেরিকার সিল টিম 6, পাকিস্তানের SSGN টিম ইত্যাদি, যারা মূলত নেভাল ফোর্স অর্থাৎ স্পেশাল ফোর্স। এমনই একটা টিম তৈরি করা হয়েছে। উক্ত প্রশিক্ষণের জন্য বিশেষ ইনস্ট্রাক্টরদের আগমন ঘটে, যারা মূলত আমেরিকা, কোরিয়া, তুরস্ক থেকে এসে থাকে। তাদের চরম কঠোর কাঠিন্য শক্ত স্বভাবের জন্য তারা দ্য ব্রুট বলে পরিচিত। একজন সোয়ার্ডস ক্যান্ডিডেটকে সফল সোলজার হিসেবে রূপান্তর করার জন্য এই ব্রুট ব্যক্তিদের বিশেষ অবদান উল্লেখযোগ্য। বলে রাখা প্রয়োজন, প্রশিক্ষকরা কোনো প্রকার নমনীয়তা, কমলতা, দয়া দেখায় না। তারা নির্মলতা এবং ত্রুটির ব্যাপারে অতিমাত্রা হিংস্র। মূলত সকলেই এই সোয়ার্ডস হবার সুযোগ পায় না। মাঝপথে ঝরে পড়ার সম্ভাবনা প্রায় 98%। সোয়ার্ডসের অন্যতম স্বতন্ত্র ইউনিট সম্পর্কিত তথ্য সংগ্রহ হাইলি ক্লাসিফাইড, বিধায় তাদের ব্যাপারে সম্পূর্ণ জানা অসম্ভব। তবে এটুকু নিশ্চিত, এই দল জল, স্থল, আকাশ পথে চলাচলের জন্য সদা প্রস্তুত, সদা তৈরি। এবার ভীরকে দেখানোর উপযুক্ত সময় চলে এসেছে। স্বচ্ছ আয়নার সামনে দাঁড়ালো জাংকুক। চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। ডান হাতটা দিয়ে ব্যাগ ব্রাশ করে চুলগুলো পিছনে ঠেলে নিল। সেফটা ঠিক মতো হয়েছে কিনা সেটাও গাল ঘুরিয়ে দেখে ফেলল। ড্রেসিং টেবিলের উপর থেকে ফার্স্ট এডের খোলা বক্স থেকে একটানে কিছুটা কাপড় বের করে ক্ষতের মুখে তুলো চেপে সাদা ব্যান্ডেজের কাপড়টা দিয়ে পা হাতটা পেঁচাতে লাগলো। হঠাৎ ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দৃষ্টি দিল সে। গং ইয়ো। অমনি মুখের স্বাভাবিক আঁচটা বদলে গিয়ে ছেয়ে গেল চিন্তার ছাপ। জাংকুক ফোনটা বন্ধ করলো না। ফোনটা বেহাল ভাবে বাজতে বাজতে একইভাবে আপনা আপনি কেটে গেল। টানা 3 বার কেটে যাওয়ার পর যখন আর কোনো কল আসলো না, তখন তাড়াতাড়ি নিজের ড্রেসিং সম্পন্ন করে ফোনটা হাতে তুলল জাংকুক। 1 সেকেন্ডও দেরি না করে কল বসালো জায়গা মতো। সাত সকালে এমন একটা অচেনা নাম্বারে কল পেয়ে অপর প্রান্তের ব্যক্তি বেশ বিরক্ত নিয়ে কলটা রিসিভ করলো। তার চেয়েও দ্বিগুণ বিরক্তি মেশানো গলায় সেই ব্যক্তি বলে উঠল, হ্যালো, কে? জাংকুক বিরক্তির ধাঁচটা পুরোপুরি ধরতে পারলেও সময় নষ্ট না করে মোদ্দা কথায় আসলো। নেভি ফোর্স থেকে জন জাংকুক বলছি। এই মুহূর্তে আমার এলাকায় নেটওয়ার্ক জ্যাম চাই। টানা 2 ঘন্টায় সব নেটওয়ার্ক স্থগিত চাই। কল ড্রপ করার সাথে সাথে যেন কাজটা শুরু হয়ে যায়। এই এরিয়ায় যদি একটা কলও আসতে দেখি, কিছুক্ষণ পর ইমেল অ্যাকাউন্টে নিজের রেস্ট্রিক্টেড লেটার দেখতে পাবেন। কলকাতার শব্দ হতেই স্তম্ভিত ফিরে পেল সেই ভদ্রলোক। এখনো আশ্চর্যের ঘোরটা তিনি কাটাতে পারেনি। পরিচয় শোনার পর বস বা স্যার বলে সম্বোধন করে মাফ চাইবেন, সেই সুযোগও এই নৌ কর্মকর্তাকে দেয়া হলো না। কান থেকে ফোনটা নামিয়ে উক্ত সেল নাম্বারে তাকালেন তিনি। সত্যি কি জন জাংকুক তাকে কল দিয়েছে? তিনি কত শত পুলিশকে তুড়ি বাজিয়ে বাজিমাত করে দিলেন, অথচ এই কণ্ঠের কাছে এত ঘাবড়ে গেলেন কি করে? কাজের কথা মনে পড়তেই দ্রুত তিনি হন্য হয়ে ছুটলেন। এক্ষুনি অনেকগুলো কল করতে হবে। একটু দেরি হলেই তার চাকরি একেবারে হাতছাড়া করবেন, একেবারে সাসপেন্ড। চিন্তিত গংইও কপালে রীতিমতো ঘাম ছেড়ে পায়চারি করছে। হাত দুটো পিচ মোড়া করে আবদ্ধ রেখে একবার এমুখ আর একবার অমুক করে ছুটছে। বাড়িতে সবাই ঘুম শেষে নিজ নিজ কাজে লিপ্ত।
জিমিন একটু আগে কলেজের দিকে বেরোলো। জেনি রোজ ঘরের কাজ দেখছে। রোজ উঠানে বসে কাঁচা মরিচের বোঁটা আলাদা করতেই দাদার রুমের দরজা দিয়ে ভিতর দিকে তাকালো। দাদাকে খুবই চিন্তাগ্রস্ত দেখাচ্ছে এখন। কি নিয়ে চিন্তায় মগ্ন সেটা জানার জন্য খচখচানি হচ্ছে রোজের। রোজ কাজের ফাঁকে ফাঁকে বারবার সেদিকে তাকাচ্ছে। ব্যাপারটা জেনির দৃষ্টিতে আটকা পড়লে রোজের মাথায় চাটি মেরে বলল, ওখানে কি কি দেখছিস ওখানে? কাজে মন দে। রোজ মুখটা বিকৃত করে জেনির দিকে তাকালো। সেও পাল্টা প্রতিশোধ হিসেবে জেনির দিকে মরিচ ছুঁড়ে বলল, মুখ সামলে কথা বল জেনি। আমি ওই দিকে দাদাভাইকে দেখছি। আর একদম আমাকে নাম ধরে ডাকবি না। তুই আমার চেয়ে ছোট। দাদাভাইয়ের কাছে বিচার লাগাবো। চুপচাপ মরিচ কোট। অন্যদিকে চোখ দিলে একেবারে কষে থাপ্পড় মারবো। রোজের হুঙ্কারে চুপটি মারলেও রাগে দপদপ করছিল জেনি। উঠান থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে এবার গঙেও নিজেই ছুটে এলেন। আক্রোশে ভুরু কুচকে বললেন, তোমাদের ঝগড়া কি কোনোদিনও থামবে? প্রতিদিনই তোমরা বনে বনে মিলে লড়াই করো। আমার বুড়ো শরীরটা এসব দেখলে কি টিকবে? গঙেও কড়া গলায় দুই বোনকে খামোশ করে মাথা নিচু করলো। রোজ অপরাধীর মতো মুখ করে আরো খিচে গেল। জেনি অবশ্য গায়েও লাগালো না সে কথা। রোজ কাঁচু মাচু ভঙ্গিতে আধমকে বলল, দাদু আমি আজ ভুল করিনি। এই জেনি আমাকে ইচ্ছে করে রাখায়। আচ্ছা আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? টনক নড়ল গঙের। তিনি নিজের চিন্তিত চেহারার উপর স্বাভাবিক চেহারার মুখোশ লাগিয়ে চাপা হাসি দিয়ে বললেন, না না, কিসের চিন্তা দাদু ভাই? আমার ওই ছোট নাতনিটার কথা খুব বেশি মনে পড়ছিল। কতদিন ওকে দেখি না, সবসময় তো চোখের সামনেই থাকতো। মনে একটা জোর পেতাম। দূরে থাকলে তো কথাও হয় না। মুখের উদাসীর ছাপ ফেলে মলিন করে হাসলো গঙ্গেয়। তার চলে যাওয়ার দিকে নিরুত্তর ভঙ্গিতে তাকিয়ে রইল রোজ। অন্যদিকে জেনি দাদার দিকে মুখ ভেঞ্চি করে তীব্র আক্রোশ বোঝালো। গঙ্গেয় পুনরায় মলিনতার ছাপ উবে দিয়ে রাগান্বিত অবস্থায় ফিরে এলে আবারও কল লাগালো, কিন্তু ধরলো না। আবার তের নতুন নাম্বারটাও বন্ধ। এখন সবার ফোনে নট রিচেবল বলছে। কি চালাকি হচ্ছে ওখানে? ও কি টের পেয়ে গুটিয়ে সরে গেল নাকি? গায়ের রক্ত টকবক করে মাথায় উঠে গেল। তিনি দ্রুত বিছানায় তোষক উঠিয়ে গোপনে ফোনটা বের করলেন। এবার এটার ব্যবহারের সময় এসে পড়েছে।